আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো দ্য গ্রেট ফ্লট। এটি মূলত একটি সাউথ কোরিয়ান সার্ভাইভাল মুভি, যেখানে হঠাৎ করে পৃথিবীতে একটি উল্কাপিণ্ডের বিস্ফোরণের ফলে পুরো পৃথিবীর বরফের পাহাড়গুলো গলে যায়, যার ফলে দেখতে দেখতে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় হঠাৎ করে সমুদ্রের পানি চলে আসতে শুরু করে মানুষের শহরে। আর দেখতে দেখতে এই পানির স্রোত পুরো শহরকে গ্রাস করে ফেলে। মুহূর্তের মধ্যেই পুরো শহর তলিয়ে যায় সমুদ্রের পানির নিচে। শহরের সবচাইতে উঁচু উঁচু বিল্ডিংগুলো পানির নিচে চলে যায়, যার ফলে এক পর্যায়ে মানুষের বেঁচে থাকার জন্য আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল? পৃথিবীর এমনই এক ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছিল, নাকি সম্পূর্ণ পৃথিবী তলিয়ে গিয়েছিল পানির নিচে? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়া এক ভয়ানক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিওল শহরে, যেখানে আমরা একটি অ্যাপার্টমেন্টের মধ্যে খোয়ানা নামক একটি মেয়েকে দেখতে পাই। খোয়ানা প্রায় অনেক সময় ধরে তার বিছানায় ঘুমোচ্ছিল, কিন্তু এমন সময় তার কাছে তার ছেলে শেইন আসে, যার বয়স ছিল মাত্র 6 বছর। শেইন প্রায় বেশ কিছুদিন ধরে ড্রাইভিং প্র্যাকটিস করছিল, তাই সে আজকে তার মাকে বারবার তার অফিস থেকে ছুটি নিতে বলছিল, কারণ আজকে সে তার মাকে ড্রাইভিং করে দেখাতে চায়। তবে তার মা এতটাই ক্লান্ত ছিল যে সে কোনোভাবেই বিছানা থেকে উঠতে চাইছিল না। কিন্তু শেইনের অনেক ডাকাডাকির ফলে কিছুক্ষণ পরই সে ঘুম থেকে উঠে যায়। আর এমন সময় সে বাহির থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এরপর যখন সে জানালার পর্দা সরিয়ে বাহিরে তাকায়, তখন সে দেখতে পায় যে আজকে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তবে সচরাচর তাদের শহরে এত বেশি জোরে কখনো বৃষ্টি হয় না, তাই খোয়ানা এতে বেশ অবাক হয়ে যায়। তবে সেই ব্যাপারটিতে খুব একটা পাত্তা না দিয়ে সে তখন তার ছেলে শেইনের জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করে। আর সে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার আগে তার মায়ের সঙ্গে ফোন দিয়ে কথা বলতে থাকে, যেখানে তার মা তাকে জানায় যে তাদের এরিয়াতেও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, যেটা এর আগে কখনোই হয়নি। আর নিউজে দেখানো হচ্ছে যে আবহাওয়া নাকি খুবই খারাপ হতে চলেছে। তাই খোয়ানা সিদ্ধান্ত নেয় যে আজকে সে অফিসে যাবে না, সে তার ছেলে শেইনকে সময় দেবে। কিন্তু খোয়ানা আসলে তার চাকরির জন্য তার ছেলেকে খুব একটা সময় দিতে পারে না। এই বিষয়টি নিয়ে শেইন প্রায় সময় অনেক বেশি অভিযোগ করত। তো এবার মায়ের সাথে কথা বলার পর খোয়ানা যখন নাস্তা বানাচ্ছিল, ঠিক তখনই ফ্লোরের মধ্যে সে অদ্ভুত কিছু অনুভব করতে পারে। আর সে যখনই ফ্লোরের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে হঠাৎ করে সেখানে পানি দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। এটা দেখে খোয়ানা একদম অবাক হয়ে যায়। এরপর সে যখনই সামনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে বাহিরের প্রত্যেকটি জায়গাতেই পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। আর তারা যে অ্যাপার্টমেন্টে থাকে সেটা ছিল বিল্ডিংয়ের 3য় তলায় অবস্থিত। তবে এইটুকু সময়ের মধ্যে এত বেশি ভারী বৃষ্টি হয়েছে, যেটার কারণে 3 তলা পর্যন্ত পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। এটা দেখে খোয়ানা অনেক ভয় পেয়ে যায়। আর সে দ্রুত তার ছেলেকে এনে একটি টেবিলের উপরে দাঁড় করিয়ে রাখে। এদিকে তাদের পুরো বিল্ডিংটির মধ্যে অ্যালার্ম বেজে ওঠে। চারিদিক থেকে আওয়াজ আসতে থাকে যে পুরো বিল্ডিং এর মধ্যে পানি ঢুকতে শুরু করেছে। তাই একটি স্পিকারের সাহায্যে বিল্ডিং এর সকলকে উদ্দেশ্য করে বলা হয় যে বিল্ডিং এর ভেতরে যতগুলো মানুষ রয়েছে তারা সবাই যেন দ্রুত বিল্ডিং এর ছাদে চলে আসছে, কারণ পানির উচ্চতা দ্রুত গতিতে বেড়ে চলেছে। সেই সাথে অ্যানাউন্সমেন্টে এটাও জানানো হয় যে চারিদিকে বন্যার কারণে ইলেকট্রিসিটিও বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে বিল্ডিং এর লিফটগুলো এখন কাজ করছে না। তাই প্রত্যেকটি মানুষকে সিঁড়ি দিয়েই উপরে আসতে হবে। কিন্তু এই বিল্ডিংটি ছিল প্রায় 30 তলা বিল্ডিং, যার কারণে এত কম সময়ের মধ্যে এত উঁচু একটি জায়গাতে পৌঁছানো অনেক কষ্টের ব্যাপার ছিল। এটা শুনে খোয়ানা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে দ্রুত তার এবং তার ছেলের জন্য কাপড় এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে থাকে। তবে ঠিক এমন সময় তাকে মিস্টার জো নামক একজন ব্যক্তি ফোন দেয়, যে কিনা ছিল খোয়ানার কোম্পানির লোক। তো জো এখানে খোয়ানাকে যত দ্রুত সম্ভব বিল্ডিং এর ছাদে পৌঁছে যেতে বলে, এবং সে তাকে জানে খুব শীঘ্রই সে এবং তার কোম্পানির লোকেরা তাকে নিতে আসছে। এমনকি সে তাকে এটাও জানিয়ে দেয় যে তাদের হাতে সময় খুবই কম। তাই খোয়ানা তখন সবকিছু বাদ দিয়ে একটি ছোট ব্যাগের ভেতর তার ছেলের জন্য কিছু মেডিসিন ঢুকিয়ে নেয়। এরপর সে তার ছেলেকে পিঠে উঠিয়ে বাইরে এসে দেখতে পায় যে বিল্ডিং এর অসংখ্য মানুষ এদিক ওদিক ছুটোছুটি করছে। তারা সবাই মিলে বিল্ডিং এর উপরের ফ্লোরে যাওয়ার চেষ্টা করছে। তবে খোয়ানা যখনই বাইরের দিকে তাকায়, তখন বাইরের দৃশ্য দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ এখন পুরো শহর যেন একদম সমুদ্রে পরিণত হয়ে গিয়েছে। আর পানির উচ্চতা এত দ্রুত গতিতে বাড়ছে যে মনে হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে পুরো শহর ডুবে যাবে। খোয়ানা তখন কোনো মতে শেইনকে নিয়ে সিঁড়ির কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে পুরো সিঁড়িতে এত বেশি পরিমাণে ভিড় ছিল যে সেই ভিড় ঠেলে উপরে উঠতে উঠতে এই ফ্লোরগুলো পানি দিয়ে ভরে যাবে, কারণ উপরে নাকি ধাক্কাধাক্কি করতে গিয়ে বেশ কিছু মানুষ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে।
যার কারণে সেই জায়গাতে ভিড় লেগে থাকার কারণে বাকিরা উপরে উঠতে পারছে না। এটা জানতে পেরে খোয়ানা তখন আর সেখানে এক মুহূর্তও দেরি করে না। সে শিনকে নিয়ে দৌড়ে বিল্ডিং এর পেছনের সিঁড়ির দিকে চলে যায়, আর সে এবার আস্তে আস্তে তার ছেলেকে নিয়ে উপরে উঠতে থাকে। তবে শিন এখানে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু খোয়ানা তার মনে সাহস দেওয়ার জন্য তাকে বলে, তুমি কি পানি দেখে ভয় পাচ্ছ? একদম ভয় পেও না। তুমি না ডাইভিং করতে অনেক পছন্দ করো? কিছু সময় পর আমরা এই পানির মধ্যে ডাইভিং করব, ঠিক আছে? শিন তখন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তবে এমন সময় খোয়ানা দেখতে পায় যে পানির মধ্যে বিল্ডিং এর অনেক মানুষই পড়ে গিয়েছে, আর পানির স্রোত এত বেশি ছিল যে সেই মানুষগুলো কোনোভাবে সেই জায়গা থেকে উঠে আসতে পারছিল না। এমনকি সেখানে তো অনেকের মরদেহও ভেসে উঠছিল। খোয়ানা তখন শিনের মনোযোগ নষ্ট করার জন্য তাকে একটি গান শোনাতে থাকে, যেটা কিনা ছিল শিনের খুবই প্রিয় একটি গান। এরপর এভাবে করেই খোয়ানা শিনকে নিয়ে সিঁড়ির এমন একটি জায়গাতে পৌঁছে যায় যেখানকার রাস্তা কিছু আসবাবপত্র দিয়ে বন্ধ করা ছিল। তাই খোয়ানা অনেক ভয় পেয়ে যায়। তবে সে শিনকে সেখানে দাঁড় করিয়ে দিয়ে সেই রাস্তাটি পার হওয়ার চেষ্টা করছিল। সে সিঁড়ির সাইড দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছিল, কিন্তু অল্পের জন্য সে সেখানে পা পিছলে পড়ে যাচ্ছিল। খোয়ানা এতে বুঝতে পারে যে সে শিনকে নিয়ে এই জায়গাটি কোনোভাবেই পার হতে পারবে না। তাই সে বাধ্য হয়ে তখন তাদের বিল্ডিং এর মেন সিঁড়ির দিকে যেতে থাকে। সে বেশ কয়েকটি ফ্লোর উপরে চলে আসে, আর এখানে সে দেখতে পায় যে বিল্ডিং এর অনেক মানুষই উপরের ফ্লোরের ফ্ল্যাটের মানুষের কাছে সাহায্য চাইছিল। তবে এখানকার মানুষেরা ঝামেলা মনে করে কোনোভাবেই দরজা খুলতে চাইছিল না। অনেক ছোট ছোট বাচ্চারা টয়লেটে যাওয়ার জন্য ছটফট করছিল, আবার অনেকে কিছু খাবার পানি নিতে চাইছিল। তাই সেখানকার ফ্ল্যাটের মানুষেরা কোনোভাবেই দরজা খুলছিল না। এতে করে সেখানে অনেক বিশৃঙ্খল একটি পরিবেশের সৃষ্টি হয়। এদিকে এমন সময় খোয়ানা দেখতে পায় যে তাদের অ্যাপার্টমেন্টের অপোজিট সাইডে মিস্টার জো এসেছে, আর জো তাদেরকে চারিদিকে খুঁজছে। আসলে খোয়ানা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিটি ছিল একটি এআই আর্টিফিশিয়াল কোম্পানি। সেখানে খোয়ানা একটি এক্সপেরিমেন্ট করছিল, যার কারণে কোম্পানির জন্য খোয়ানাকে অনেক বেশি প্রয়োজন ছিল। তাই খোয়ানাকে উদ্ধার করার জন্য কোম্পানির লোককে এখানে পাঠানো হয়েছে। এদিকে খোয়ানা যখনই মিস্টার জোকে দেখতে পায় তখন সে চিৎকার করে জোকে ডাকতে থাকে, আর জো তাকে দেখতে পেয়ে তাকে তার ছেলেকে নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে বলে। কিন্তু খোয়ানা যখনই তার ছেলে শেইনের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে এখানে শেইন ছিল না। শেইন কোথাও চলে গিয়েছে। খোয়ানা এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে সমস্ত জায়গাতে শেইনকে খুঁজতে থাকে। এমন সময় সে শেইনকে একটি ফ্ল্যাটের মধ্যে ঢুকতে দেখতে পায়, তাই সে তাকে খোঁজার জন্য সেই ফ্ল্যাটের মধ্যেই চলে যায়। এরপর খোয়ানা শেইনকে খুঁজতে খুঁজতে যখন ফ্ল্যাটের ব্যালকনির কাছে আসে তখন সে এবং সেখানে উপস্থিত সকলেই প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তারা দেখতে পায় পানির বিশাল একটি স্রোত তাদের দিকে ধেয়ে আসছে। তারা কেউই এখান থেকে পালানোর মতো কোনো রকম সুযোগ পায় না। এক মুহূর্তের মধ্যেই সেই বিশাল স্রোত এই ফ্লোরটিকেও গ্রাস করে ফেলে। ফলে খোয়ানা সহ সেখানে থাকা সমস্ত মানুষ পানির নিচে তলিয়ে যায়। তবে পানিতে তলিয়ে যাওয়ার পরও খোয়ানা তার ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। সে তখন পানির নিচে সাঁতার কেটে কেটে শিনকে খুঁজতে থাকে। তবে এমন সময় খোয়ানা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে দেখা যায় খোয়ানা তার পরিবারকে নিয়ে একটি গাড়ি নিয়ে পানিতে পড়ে গিয়েছে। গাড়ির ভেতর তার ছেলে শিন এবং তার হাজবেন্ড ছিল। সে এখানে তাদের দুজনকে বাঁচানোর জন্য একদম অস্থির হয়ে পড়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটি একদম পানির নিচে তলিয়ে যায়। এবার আমরা খোয়ানাকে দেখতে পাই। সে অনেক খোঁজাখুঁজির পর শিনকে পেয়ে যায়, তবে শিন পুরোপুরিভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল। খোয়ানা তখন দ্রুত শিনকে নিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ফ্ল্যাটের দরজার কাছে গিয়ে সে দেখতে পায় যে দরজাটি লক হয়ে আছে। সে অনেক চেষ্টা করেও দরজাটিকে কোনোভাবেই খুলতে পারছিল না। এদিকে তার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে আসছিল, এমনকি তার হাত পাও একদম নিস্তেজ হয়ে যাওয়ার কারণে তার কাছে আর দরজা খোলার মতো কোনো শক্তিই ছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে জো চলে আসে। জো বাহির থেকে দরজাটিকে কোনো মতে খুলে ফেলে, আর সে শিনকে এবং খোয়ানাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসে। তারা তিনজন মিলে কোনো মতে পানির উপরে এসে নিঃশ্বাস নেয়। তবে এখানে আবার খোয়ানা শিনের সেই মেডিসিনগুলো হারিয়ে ফেলেছিল। এদিকে খোয়ানা দ্রুত তার ছেলেকে নিয়ে একটি বারান্দার কাছে আসে, আর সে এবং জো মিলে তার ছেলের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছিল। জো এখানে বেশ কিছুক্ষণ ধরে শিনকে সিপিআর দেওয়ার ফলে মুহূর্তের মধ্যে সেখানে শিন তার জ্ঞান ফিরে পায়। খোয়ানা তখন শিনকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদতে থাকে, কারণ সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় কোম্পানি থেকে জোয়ের কাছে ফোন আসে। জো তখন তাদেরকে জানায় যে সে খোয়ানা এবং তার ছেলেকে বাঁচিয়ে নিয়েছে, আর সে তাদেরকে নিয়ে দ্রুত ছাদের উপরে যাচ্ছে। এরপর জো খোয়ানাকে জানায় যে তাদেরকে দ্রুত উপরের দিকে যেতে হবে, কারণ পানির উচ্চতা দ্রুত গতিতে বাড়ছে। জো তখন শিনকে কোলে নিতে চায়, কিন্তু শিন তার মাকে ছেড়ে জোয়ের কাছে যেতে চাইছিল না। তাই খোয়ানা নিজে তখন তার ছেলেকে পিঠে উঠিয়ে উপরের দিকে যেতে থাকে, কারণ উপরে তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে হেলিকপ্টার আসবে।
এদিকে এমন সময় শেন তার মাকে বলে, এত বেশি পানি দেখে আজকে আমার সেই দুর্ঘটনার কথা আবারও মনে পড়ছে, যেদিন আমাদের গাড়ি সমুদ্রের পানিতে তলিয়ে গিয়েছিল, যেদিন বাবা মারা গিয়েছিল। কিন্তু খোয়ানা এখানে তার ছেলেকে সেই ভয়ানক স্মৃতি মনে করতে দিতে চাইছিল না, তাই সে আবারও তাকে তার পছন্দের গানটি গেয়ে শোনাতে থাকে। এবার কিছুক্ষণ পর খোয়ানা এখানে জুয়ের কাছে জানতে চায় যে পুরো শহরে আসলে হঠাৎ করে এমন কি ঘটেছে যে এত ভয়াবহভাবে পানি বেড়ে চলেছে, সবকিছু আবার কখন আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু জো এখানে খোয়ানাকে জানায় যে কোনো কিছুই আর আগের মতো হবে না, কারণ গতকাল রাতে আকাশ থেকে একটি তারা পৃথিবীর অনেক বড় একটি জায়গাতে পড়েছে, যে জায়গাতে বিশাল বিশাল বরফের পাহাড় ছিল, যার ফলে সেগুলো গলে গিয়ে সমুদ্রের পানিতে চাপ সৃষ্টি হয়েছে। এতে করে সমস্ত পানি শহরের দিকে চলে আসছে, আর শোনা যাচ্ছে যে এমনভাবে তারা পৃথিবীর দিকে আরো পড়তে পারে, তাই বলা যাচ্ছে না যে পৃথিবী টিকে থাকবে কিনা। এসব শুনে খোয়ানা অনেক ভয় পেয়ে যায়। এরপর জো তাকে আরো জানায় যে পুরো জাপান নাকি অলরেডি পানির নিচে চলে গিয়েছে, আর ধারণা করা যাচ্ছে যে আজকেই পুরো পৃথিবী পানির নিচে তলিয়ে ধ্বংস হয়ে যাবে, কোনো মানুষ টিকে থাকতে পারবে না। তাই মূলত খোয়ানাকে দ্রুত ল্যাবে নিয়ে যেতে বলা হয়েছে, কারণ খোয়ানার মাধ্যমে তারা এমন একটি টেকনোলজি তৈরি করতে চাইছে যাতে করে মানব সভ্যতাকে আবারও শুরু করা যায়। আসলে খোয়ানা অলরেডি এক ধরনের রোবট তৈরি করেছিল, যেগুলো ছিল একদম মানুষের মতো। তাদের ভেতর আবেগ অনুভূতি থেকে শুরু করে সবকিছুই ছিল, এমনকি তাদের ভেতরে রয়েছে মানুষের মতোই প্রযোজন ক্ষমতা, অর্থাৎ তারাও ভবিষ্যতে সন্তান জন্ম দিতে পারবে। আর এই এক্সপেরিমেন্টে খোয়ানা এবং আরেকজন বিজ্ঞানী হিউন করেছিল, তবে হিউনকে এখন কোথাও পাওয়া যাচ্ছে না, তাই ঘোষণা করা হয়েছে হিউন মারা গিয়েছে। এখন খোয়ানাই হচ্ছে মানবজাতির জন্য শেষ একটি ভরসা, যার মাধ্যমে হয়তো মানবজাতিকে টিকিয়ে রাখা সম্ভব। এজন্যই মূলত জোকে তাকে বাঁচানোর জন্য এখানে পাঠানো হয়েছে। এসব কথা শুনে খোয়ানা অনেক ভয় পেয়ে যায়। এমন সময় শেন খোয়ানাকে জানায় যে সে টয়লেটে যাবে। জো তখন খোয়ানাকে একটি অ্যাপার্টমেন্টের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, আর খোয়ানা তার ছেলেকে সেই টয়লেটে বসিয়ে দেয়। এদিকে জোয়ের কাছে কোম্পানি থেকে একটি ফোন আসে, আর তার কাছে জিজ্ঞাসা করা হয় যে সে খোয়ানাকে সবকিছু বলেছে কিনা। কিন্তু জো তাকে বলে, আমি এখনো ওকে কিছু বলতে চাইছি না, তবে আমি যা বলছি খোয়ানা এখন তাই শুনছে, আমার উপর অনেক ভরসা করেছে, তাই সবকিছু আমি ওকে পরে জানাবো। অর্থাৎ জো এখানে খোয়ানার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছিল। এমন সময় খোয়ানা টয়লেট থেকে বেরিয়ে আসে, আর সে জোয়ের কাছে তার ফোনটি চায় যাতে করে সে তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর সৌভাগ্যবশত খোয়ানার মা এখনো সুরক্ষিত ছিল। সে খোয়ানাকে জানায় যে সে তাদের অ্যাপার্টমেন্টের একদম উপরের ফ্লোরে রয়েছে, তবে সে বুঝতে পারছে যে তারা আর বাঁচতে পারবে না। তাই সে এখানে খোয়ানাকে বলে যে খোয়ানা যেন তাদেরকে নিয়ে কোনো দুশ্চিন্তা না করে, সে যেন শুধু নিজেকে এবং শেনকে বাঁচায়। তবে খোয়ানা তার মাকে বলে, এমনভাবে বলো না মা, আমরা সবাই নিশ্চয়ই বেঁচে থাকব, আর দেখবে আমরা সামনের সপ্তাহে সবাই রেস্টুরেন্টে বসে একসাথে খাবার খাবো। তুমিও নিজেকে সুরক্ষিত রাখো মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। খোয়ানার মাও এখানে খোয়ানাকে জানায় যে সে তাকে কতটা ভালোবাসে। এতে খোয়ানা অনেক ইমোশনাল হয়ে যায়। তবে ঠিক এমন সময় দেখা যায় যে এই ফ্লোরেও পানির প্রেশার অনেক বেশি বেড়ে গিয়েছে, যার ফলে এখানকার গ্যাস লাইনে অনেক বেশি চাপ সৃষ্টি হচ্ছে। এতে করে এক এক করে প্রত্যেকটি ফ্ল্যাটের গ্যাস লাইনের পাইপগুলো ফেটে যাচ্ছিল, এবং দেখতে দেখতেই চারিপাশে বিস্ফোরণ ঘটছিল, যার ফলে তাদের কাছে এখন ব্যালকনি দিয়ে যাওয়ার মতো রাস্তা ছিল না। এখন তাদেরকে যেতে হলে ব্যালকনির উপরের দিকে যেতে হবে। এদিকে সেই জায়গাতেও বিশাল বড় বিস্ফোরণ হয়ে যাওয়ায় খোয়ানা তার ছেলেকে নিয়ে নিচে পড়েই যাচ্ছিল, কিন্তু জো তাদেরকে কোনো মতে বাঁচায়। এরপর জো খোয়ানার কাছে শেনকে চাচ্ছিল, কারণ সে শেনকে নিয়ে উপরের দিকে যেতে চাইছিল, আর সে খোয়ানাকে তার পিছু পিছু আসতে বলছিল, কিন্তু শেন কোনোভাবেই তার সঙ্গে যেতে চাইছিল না। খোয়ানা অনেক জোরাজোরি করে যখন শেনকে জোয়ের হাতে তুলে দিতে চাইছিল, ঠিক তখনই খোয়ানা সোজা পানির মধ্যে পড়ে যায়। তবে সে একটি বোর্ডের মাধ্যমে সেখানে কোনো মতে ভেসে থাকে। এদিকে শেন তার মায়ের জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিল। তবে খোয়ানা চিৎকার করে শেনকে বলে যে সে খুব দ্রুত তার কাছে আসছে, সে যেন একদম ভয় না পায়। এরপর খোয়ানা সাঁতরে সাঁতরে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে, আর সে দেখতে পায় যে সে 10 নম্বর ফ্লোরে রয়েছে। তবে এমন সময় সে সেখানে তার সামনে থাকা একটি লিফটের মধ্য থেকে আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল সেখানে ছোট্ট একটি বাচ্চা আটকে আছে। খোয়ানা তখন তার কাছে গিয়ে তার নাম জানতে চায়। মেয়েটি তখন জানায় যে তার নাম হচ্ছে জেসি, আর মেয়েটি এখানে খোয়ানার কাছে বাঁচার জন্য সাহায্য চাইছিল। তবে এই ফ্লোরের পানির উচ্চতা এত দ্রুত পরিমাণে বাড়ছিল যে খোয়ানার হাতে খুব বেশি সময় ছিল না। তারপরও খোয়ানা দরজাটিকে খোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করে সে ব্যর্থ হয়ে জেসিকে সে লিফটের ভেতর অপেক্ষা করতে বলে। আর সে সোজা একটি জায়গাতে এসে একটি ঝাড়ুর শক্ত লাঠি নিয়ে যায়, আর সে সেটা দিয়েই দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই দরজাটি খোলা যাচ্ছিল না। তবে এমন সময় দেখা যায়
যে সেখানেও বিশাল বড় একটি স্রোত চলে আসে, আর সঙ্গে সঙ্গে সেই স্রোত এই ফ্লোরটিকেও গ্রাস করে ফেলে। ফলে খোয়ানা আবারও পানির নিচে তলিয়ে যায়। এতে করে খোয়ানা আবারও একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে খোয়ানাদের গাড়িটি পানির নিচে তলিয়ে যাওয়ার পর খোয়ানা কোনো মতে গাড়ির গ্লাস ভেঙে ফেলেছিল। এরপর সে সেই জায়গা দিয়ে তার হাজবেন্ডকে তার ছেলেকে নিয়ে বেরিয়ে আসতে বলে। তার হাজবেন্ডও তখন শেইনকে নিয়ে বেরিয়ে আসতে থাকে, আর খোয়ানা যেতে থাকে উপরের দিকে। কিন্তু এমন সময় খোয়ানা দেখতে পায় যে তার হাজবেন্ডের পা সরে তাদের গাড়ির নিচে আটকা পড়েছে, আর সে কোনোভাবেই বের হতে পারছে না। এতে খোয়ানার হাজবেন্ড বুঝে যায় যে সে চাইলেও এখানে আর বাঁচতে পারবে না, কিন্তু সে চাইছিল তাদের ছেলে যেন বেঁচে যায়। তাই সে খোয়ানাকে ইশারার মাধ্যমে অনুরোধ করে বলে যে সে যেন অন্তত শেইনকে নিয়ে এখান থেকে চলে যায়। এখন খোয়ানার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই সে শেষবারের মতো তার হাজবেন্ডের কপালে একটি চুমু দিয়ে শেইনকে নিয়ে কোনো মতে বেঁচে ফিরে আসে। তবে আজ পর্যন্ত খোয়ানা এই ঘটনার ট্রমা থেকে বের হতে পারেনি। এবার বর্তমানে অ্যানা পানির ভেতর থেকে বেরিয়ে আসে, আর সে আশেপাশে তাকিয়ে দেখতে পায় যে পানির স্রোতে ভাসতে ভাসতে সে উপরের 18 নম্বর ফ্লোরে পৌঁছে গিয়েছে। এরপর সে দ্রুত তার ছেলের দিকে ছুটে যেতে থাকে। তবে তার এটা ভেবেই অনেক খারাপ লাগছিল যে সে জেসিকে বাঁচাতে পারেনি। এমন সময় সেখানে জো চলে আসে, আর জো তাড়াতাড়ি করে খোয়ানাকে উপরে আসতে বলে। খোয়ানা তখন দৌড়ে গিয়ে দেখতে পায় যে তার ছেলে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তার এখন মেডিসিনের প্রয়োজন ছিল, তবে মেডিসিন তো অনেক সময় আগেই তার কাছ থেকে হারিয়ে গিয়েছে। তাই খোয়ানা এখানে তার ছেলেকে বাঁচানোর জন্য একদম অস্থির হয়ে পড়ে। তবে জো এখানে খোয়ানাকে বলে, এখন আমাদের কাছে এসব কিছু করার সময় নেই, আমাদেরকে দ্রুত যেতে হবে। তবে খোয়ানা তার কোনো কথা না শুনে তার ছেলেকে নিয়ে একটি ফ্ল্যাটের মধ্যে চলে আসে। সেখান থেকে একটি জুস বের করে সেটার মধ্যে প্রচুর পরিমাণে চিনি মিশিয়ে তাকে খাওয়ায়, কারণ তার মূলত সুগার লেভেল অনেক কমে গিয়েছিল। এমন সময় খোয়ানা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে সে তাদের কোম্পানির সুপারভাইজার হিউনের সাথে কথা বলছিল। আর হিউন ছিল সেই সায়েন্টিস্ট যার সঙ্গে মিলে খোয়ানা এক্সপেরিমেন্ট করছিল। তবে হঠাৎ করে একদিন খোয়ানা হিউনকে বলে যে সে শেইনকে আর তার কাছে রাখতে চায় না, শেইনের দায়িত্ব সে এখন থেকে আর পালন করতে পারবে না। আসলে খোয়ানার হাজবেন্ড মারা যাওয়ার পর খোয়ানা অনেক বেশি ভেঙে পড়েছিল। তার কাছে মনে হচ্ছিল যে সে এখন নিজেই নিজেকে সামলাতে পারবে না। তারপর একটি বাচ্চাকে সে কিভাবে সামলাবে, তাই সে কোনোভাবেই শেইনকে তার কাছে এখন আর রাখবে না। কিন্তু হিউন এখানে তাকে বলে যে খোয়ানা যেন আর মাত্র কিছুদিন শেইনকে তার কাছে রেখে দেয়, কারণ কিছুদিন পর শেইনকে এমনিতেই কোম্পানি এক্সপেরিমেন্টের জন্য নিয়ে নেবে, এমনকি তার মেয়ে ইউজিনকেও নিয়ে নেবে। কিন্তু সে কোনোভাবেই তার মেয়ে ইউজিনকে দিতে চায় না, কারণ সেই অল্প সময়ের মধ্যে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আর এখানে জানা যায় যে ইউজিন এবং শেইনকে আসলে তারা জন্ম দেয়নি, বরং তারা দুজন মিলে এক্সপেরিমেন্ট করে বানিয়েছে। ঠিক যেমনভাবে মানুষের গর্ভে কোনো শিশু তৈরি হয়, তেমনভাবেই তারা এআই এবং অন্যান্য টেকনোলজি ব্যবহার করে এই শিশুগুলোকে তৈরি করেছে। আর তারা দুজনই ছিল তাদের এক্সপেরিমেন্টের প্রথম সাকসেসফুল প্রজেক্ট, তাই কোম্পানির জন্য তারা দুজন অনেক বেশি মূল্যবান ছিল। আর তাদেরকে যখন তৈরি করা হয়েছিল তখন তারা একদম নবজাতক শিশুর মতোই ছিল। খোয়ানা তখন শেইনকে তার বাড়িতে নিয়ে এসেছিল, আর খোয়ানা এবং তার হাজবেন্ড শেইনকে এত বেশি ভালোবাসা দিয়ে বড় করে তুলছিল যে তারা ভুলে গিয়েছিল শেইন তাদের আসল বাচ্চা নয়। এমনকি শেইনও তাদেরকে অনেক বেশি ভালোবেসেছিল। আর শেইনের বাবার মৃত্যুর পর শেইন তো তার মা খোয়ানাকে ছাড়া কিছুই বুঝত না। সে এক মুহূর্তের জন্য যেন তার মাকে চোখের আড়াল করতে চাইত না। যদিও সেই সময় ডিপ্রেসড হয়ে খোয়ানা শেইনকে কোম্পানিকে দিয়ে দিতে চাইছিল, কিন্তু বর্তমানে খোয়ানা বুঝতে পেরেছে যে শেইন আসলে তার জীবনে কতটা মূল্যবান। আর শেইনের মতো এতটা ভালো হয়তো তাকে কেউ বাঁচতে পারবে না। তাই সে শেইনকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। এবার আমরা বর্তমান সময়ে শেইনকে দেখতে পাই। শেইনের আওয়াজ শুনে খোয়ানার হুঁশ ফিরে আসে। শেইন এখানে খুবই আস্তে আস্তে তার মাকে বলে, মা, তুমি আমাকে ছেড়ে কখনো দূরে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। খোয়ানা তখন তার ছেলেকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে, আর সে তার ছেলের কাপড়গুলো ধোয়ার জন্য আসে। কিন্তু এমন সময় খোয়ানা দেখতে পায় যে বাহিরে সূর্য উঠেছে, সেই সাথে বাহিরে এখন কোনো রকমের বৃষ্টি হচ্ছিল না। এটা দেখে খোয়ানা তো একদম অবাক হয়ে যায়, কারণ বৃষ্টির মাধ্যমেই পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো সবকিছু একদম শান্ত হয়ে গিয়েছে। এমন সময় জো সেখানে আসলে খোয়ানা তার কাছে জানতে চায় তাহলে কি সবকিছু আবারও ঠিক হয়ে যাবে। কিন্তু জো তাকে জানায় যে এমনটা কখনোই হবে না, এটা শুধুমাত্র কিছু সময়ের জন্য একটু শান্তি, কিছুক্ষণ পর যে কোনো মুহূর্তে আবারও পানির স্রোত ধেয়ে আসবে। এরপর জো এখানে খোয়ানাকে সেই সত্য কথা জানিয়ে দেয় যেটা সে তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সে তাকে জানায় যে কোম্পানির পক্ষ থেকে খোয়ানাকে বর্তমানে একটি টেম্পোরারি শেল্টারে নিয়ে যাওয়া হবে, কিন্তু তার ছেলে শেইনকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, কারণ ল্যাবে তার উপর এক্সপেরিমেন্ট চলবে, অর্থাৎ শেইনকে তাকে সারা জীবনের জন্য হারাতে হবে।
কিন্তু খোয়ানা তাকে কোনোভাবেই দিতে চাইছিল না। তাই জো তখন তাকে বলে, কয়েক বছর আগে তুমি নিজেই তো শেইনকে দিয়ে দিতে চাইছিলে, এখন তাহলে তোমার কি হলো? আসলে মানুষের মন বোঝাটা সবচাইতে কঠিন কাজ। তবে খোয়ানা এখানে জোকে কিছুটা অপছন্দ করছিল, কারণ সে যখন তার ছেলেকে মেডিসিন খাওয়াতে চাইছিল তখন জো তাকে বাধা দিচ্ছিল এবং তাদেরকে উপরের দিকে যেতে বলছিল। তাই জো এখানে খোয়ানাকে বলে, তুমি হয়তো আমার উপর রাগ করতে পারো, কিন্তু আমিও পরিস্থিতির শিকার। আসলে আমিও শেইনের মতোই একজন মানুষ, আমাকেও ল্যাবে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে যে আমার মা হয়েছিল, মাঝপথে সেও আমাকে ছেড়ে চলে যায়। আমার মাকে আমি এত বেশি ভালোবাসা দেওয়ার পরও সে আমার সঙ্গে থাকেনি। তাই মানুষের এই সমস্ত আবেগ অনুভূতি আমার কাছে মিথ্যে মনে হয়। কথা শুনে খোয়ানের কাছে অনেক বেশি খারাপ লাগছিল। এদিকে এমন সময় খোয়ানে দেখতে পায় যে বাহিরে আবারও প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে এবং পানির বিশাল বড় একটি স্রোত তাদের দিকে আবারও ধেয়ে আসছে। সে তখন জয়ের সঙ্গে তার ছেলেকে নিয়ে সেই অ্যাপার্টমেন্ট থেকে দ্রুত বেরিয়ে যায়। আর উপরে যাওয়ার সময় খোয়ানে দেখতে পায় যে সেখানে একজন প্রেগনেন্ট মহিলা ডেলিভারির ব্যথায় ছটফট করছিল, আর তার হাজবেন্ড সেখানে তার জন্য অনেক দুশ্চিন্তায় ছিল। তারা তখন খোয়ানের কাছে সাহায্য চাইলে খোয়ানা যখন সাহায্য করতে যাবে তখন জো তাদেরকে দ্রুত উপরে আসতে বলে, কারণ সেদিকে পানির স্রোত ধেয়ে আসছিল। খোয়ানের কাছেও আর কোনো উপায় ছিল না, তাই সে তাদের কাছে ক্ষমা চেয়ে তার ছেলেকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। এমন সময় শেইন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, ওই আন্টিটার কি হয়েছে? আন্টিটা এভাবে কাঁদছে কেন? খোয়ানা তখন তাকে বলে, তেমন কিছু নয় বাবা, সে একটি নতুন বাচ্চার জন্ম দিতে যাচ্ছে। কথা শুনে শেইন তখন তার মাকে বলে, আচ্ছা মা, তুমি যখন আমাকে জন্ম দিয়েছিলে তখন তোমারও তো এমন কষ্ট হয়েছিল, তাই না? আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শেইনের এমন অবুঝ কথাবার্তা শুনে ভেতর থেকে খোয়ানার মনটা যেন একদম ভেঙে যায়। সে তখন শেইনকে পিঠ থেকে নামিয়ে সেখানেই বসে কাঁদতে থাকে। তবে এমন সময় জো এসে তাকে দ্রুত উপরে উঠতে বলে, কারণ তাদের হাতে একদমই সময় ছিল না, আর ছাদে উঠতে এখন তাদের আর মাত্র একটি ফ্লোর বাকি ছিল। কিন্তু এখানে এসে খোয়ানা আর উপরে যেতে চাইছিল না, কারণ সে জানত যে তার কাছ থেকে তার ছেলেকে কোম্পানি ছিনিয়ে নেবে। এজন্য সে কাঁদতে কাঁদতে জোকে বলে যে সে তার ছেলেকে কাউকে দেবে না, সে তার ছেলেকে অনেক ভালোবাসে, আর সে যে কোনো মূল্যেই তার ছেলেকে তার কাছে রাখতে চায়। তাই এখানে জোয়ের অনেক জোরাজোরি করা সত্ত্বেও খোয়ানা কোনোভাবেই উপরে যেতে চাইছিল না। জো তখন খোয়ানাকে জানায় যে সে তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। এরপর তারা সবাই মিলে উপরের ফ্লোরে চলে যায়, আর ছাদের দরজা খুলতেই তারা দেখতে পায় যে তাদের কোম্পানির টিম একটি হেলিকপ্টার নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। তো তাদেরকে দেখে কোম্পানির কয়েকজন অফিসার তাদের দিকে এগিয়ে আসে। জো তখন জানায় তাকে যে মিশন দেওয়া হয়েছে সেটা সে কমপ্লিট করেছে, এখন বাকি সব অন্য টিমের দায়িত্ব। এসব বলে জো সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে কোম্পানির কয়েকজন লোকেরা শেইনের হাতে একটি হ্যান্ডকাপ পরিয়ে দেয়, আর তারা তাকে খোয়ানার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করতে থাকে। খোয়ানা এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে জোকে বলে যে জো তো তাকে বলেছিল যে সে তার ছেলেকে কোনোভাবেই তার কাছ থেকে দূরে সরতে দেবে না, তাহলে এখন কেন এমন হচ্ছে? কিন্তু এখানে জো বা অন্য কেউ খোয়ানার কোনো কথাই শুনছিল না, আর খোয়ানা এখানে তার ছেলের জন্য চিৎকার করে কাঁদছিল। এদিকে শেইনকে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেওয়া হচ্ছিল। তাই খোয়ানা তখন সেখানকার একজন অফিসারের পায়ে পড়ে যায়, আর সে তাকে বারবার অনুরোধ করতে থাকে যে শেইনকে যেন কিছু না করা হয়। সে শেইনকে অনেক ভালোবাসে, কিন্তু এখানে কেউ খোয়ানার কোনো কথা শুনছিল না। খোয়ানা তখন দৌড়ে গিয়ে জোয়ের কাছে সাহায্য চায়। জো তখন খোয়ানাকে বলে, এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই, আর আমি তোমাকে হিউনের যেই কথা বলেছিলাম যে হিউন মারা গিয়েছে, কিন্তু আসলে হিউন মারা যায়নি, সে তার মেয়ে ইউনজোকে নিয়ে পালিয়ে গিয়েছে। তাই এখন সেই নিয়ে আমাদের এক্সপেরিমেন্টের জন্য শেষ ভরসা। এসব বলে জো সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে খোয়ানা দেখতে পায় যে তার ছেলের মস্তিষ্ক বের করে নেওয়ার কার্যক্রম চলছে। খোয়ানা তখন পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে, আর সে অফিসারকে বলতে থাকে তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু অফিসার তখন তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে, সে তাকে বলে, আমরা তোমার ইমোশন বুঝতে পারছি, তুমি শেইনকে তোমার সন্তানের মতো মানুষ করেছ, কিন্তু শেইনে এখন আমাদের একমাত্র মডেল, যার মস্তিষ্ককে কাজে লাগিয়ে ল্যাবে আরো অনেকগুলো বিজ্ঞানীরা রিসার্চ করবে এবং যত দ্রুত সম্ভব শেইনের মতো আরো অনেকগুলো মানুষকে তৈরি করে ফেলবে। তাছাড়া আমাদের হাতে খুব বেশি সময় নেই, সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার আগে আমাদেরকে এটা করতে হবে। অফিসার এখানে খোয়ানাকে এটাও মনে করিয়ে দেয় যে খোয়ানা যখন এক্সপেরিমেন্টে সাকসেস হয়েছিল তখন সে নিজের মুখে বলেছিল যে কোম্পানির জন্য সে সবকিছু করতেই প্রস্তুত। তাই খোয়ানা আর এখানে কিছুই বলতে পারে না, সে বাস্তবতাকে মেনে নেয়। তবে এমন সময় সে একটি গুলির আওয়াজ শুনতে পায়, আর সে পেছনে তাকিয়ে দেখতে পায় যে কোম্পানির লোকেরা জোকে গুলি করে মেরে ফেলেছে। অফিসার তখন খোয়ানাকে বলে,
অবাক হওয়ার কিছুই নেই। এখানে যারা যারা আছে সবাইকে আজকে মরে যেতে হবে, কারণ পৃথিবী শেষ হতে চলেছে। তবে তাদের কোম্পানি থেকে এমন ব্যবস্থা করা হয়েছে যে খোয়ানা বেঁচে থাকবে, কারণ খোয়ানাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন। এদিকে শেইনকেও একদম মেরে ফেলা হচ্ছিল, তাই খোয়ানা দৌড়ে গিয়ে শেইনকে জড়িয়ে ধরে। সে তাকে শেষবারের মতো আদর করে, আর সে তাকে কানে কানে কিছু একটা বলে। তবে সে কি বলেছিল সেটা আমরা সামনে জানতে পারবো। এরপর খোয়ানাকে একটি হেলিকপ্টারে করে সেখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়, আর তাকে একটি বিশেষ ধরনের স্পেস স্যুট পরিয়ে দেওয়া হয়। এরপর তার হাতে একটি মস্তিষ্ক তুলে দেওয়া হয়, যেটা কিনা ছিল তার ছেলে শেইনের মস্তিষ্ক। এবার কোম্পানির কয়েকজন অ্যাস্ট্রোনট মিলে খোয়ানাকে নিয়ে মহাকাশের একটি স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। কারণ পৃথিবী যেহেতু ধ্বংস হতে চলেছে, তাই তারা চাইলেও পৃথিবীতে থাকতে পারবে না, আর মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে মহাকাশে থাকতে হবে। এমন সময় পৃথিবী থেকে সু নামক একজন ব্যক্তি তাদের সাথে যোগাযোগ করে, আর সে তাদেরকে জানায় যে আর মাত্র 15 মিনিটের মধ্যে শত শত উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে, ফলে পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে। এমনকি ধারণা করা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষই মারা যাবে। তাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মহাকাশে বিভিন্ন বিজ্ঞানী এবং মানুষদেরকে পাঠানো হচ্ছে, যাতে করে মানব সভ্যতাকে টিকিয়ে রাখা যায়। আর এখন যারা স্পেসশিপে করে মহাকাশের উদ্দেশ্যে বেরিয়েছে, তারাই হলো পৃথিবীর শেষ জীবিত মানুষ। আর তারা সবাই এখন একটি বিশেষ ধরনের স্পেস স্টেশনের দিকে যাচ্ছে, যেখানে নতুন মানব জীবন তৈরির সমস্ত কিছুই রেডি করা ছিল। আর তাদের ভেতরে খোয়ানাই একমাত্র বিজ্ঞানী, যে কিনা সেই সমস্ত আর্টিফিশিয়াল মানুষদের মধ্যে মানুষের মতোই আবেগ অনুভূতি দিতে পারবে। আর এবার খোয়ানার মিশন হচ্ছে এবার বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার মাকেও তৈরি করতে হবে। তা না হলে এমন কোনো মানুষকে তৈরি করতে হবে যার প্রযোজন ক্ষমতা অনেক বেশি এবং যার দ্বারা অনেক মানুষকে জন্ম দেওয়া সম্ভব। তবে খোয়ানা এখানে জানায় যে পৃথিবী যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে আর মানুষ যেহেতু একদম বিলুপ্তির পথে, তাই তার কাছে মনে হয় না যে আর্টিফিশিয়াল মানুষ দিয়ে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তবে এটা সম্ভব হতে পারে একটি বিষয়ের উপর ফোকাস করলে, সেটা হচ্ছে একজন মা যেমন তার সন্তানের জন্য সবকিছু করতে পারে এবং সন্তানের জন্য তার ভেতরে যেই আবেগ অনুভূতি সবকিছু কাজ করে, যদি সেগুলো তাদের তৈরি মানুষের মধ্যে কাজ করে থাকে, তবে হয়তো তারা আর্টিফিশিয়ালভাবে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর এটাই মূলত আমরা আমাদের এক্সপেরিমেন্টে সফল হব। তাই আমাদেরকে প্রথমে আমাদের আর্টিফিশিয়াল মানুষের মস্তিষ্কের পরীক্ষা নিতে হবে। যদি সেই পরীক্ষায় পাশ করতে পারে, তবে আমরা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ প্রথমে আমরা একটি বাচ্চাকে তৈরি করব, তারপর তার মায়ের মস্তিষ্ক আমরা সিমুলেশনের মাধ্যমে টেস্ট করব যে সে তার সন্তানের জন্য সবকিছু করতে পারছে কিনা। আর এটা টেস্টের জন্য সিমুলেশনে আমরা তার সন্তানকে লুকিয়ে রাখব, আর সেই মাকে তার সন্তানকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। কিন্তু সে যদি এতে ব্যর্থ হয়ে যায়, তারপর সেই সিমুলেশন আবার স্টার্ট হবে। এভাবে করে বারবার সিমুলেশন চলতেই থাকবে। যদি এভাবে শেষ পর্যন্ত সেই মা সাকসেস হয়ে যায়, তবেই আমরা আমাদের এক্সপেরিমেন্টে সফল হব। এসব কথা বলতে বলতেই তারা মুহূর্তের মধ্যেই দেখতে পায় যে অনেকগুলো উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে যাচ্ছে। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উল্কাপিণ্ডগুলো যখন পৃথিবীর উপর পড়ে, সঙ্গে সঙ্গে পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে যায় এবং খোয়ানাদের স্পেসশিপটিও একদম অন্ধকার হয়ে যায়। এরপর দেখা যায় টাইম রিসেট হয়ে গিয়েছে। আমরা এখানে আবারও খোয়ানাকে দেখতে পাই, যে কিনা ঠিক আগের মতোই তার বিছানায় ঘুমোচ্ছিল, আর তার ছেলে শেইন তাকে ঘুম থেকে ডেকে ওঠাচ্ছিল ডাইভিং করার জন্য। আর খোয়ানা যখনই ঘুম থেকে ওঠে, তখনই সে দেখতে পায় যে তাদের পুরো ফ্লোরটি একদম পানি দিয়ে ভরে গিয়েছে। তবে এখানে আমরা খোয়ানার টি শার্টে একটি নাম্বার দেখতে পাই, যেটা ছিল 491। এদিকে খোয়ানা এখানকার পানি দেখে অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে। ফোনটি তাকে করেছিল মিস্টার জো ঠিক আগের বারের মতোই তাকে তার ছেলেকে নিয়ে ছাদের উপরে যেতে বলে। তবে খোয়ানা এখানে কথা বলার সময় শেইন তাকে বারবার একটি ড্রয়িং দেখাতে চাইছিল এবং সে তাকে বারবার বলছিল যে সে গতকাল একটি স্বপ্ন দেখেছে, আর সেটারই ড্রয়িং করে সে তার মায়ের ফোনের মধ্যে সেটাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু খোয়ানা এতে খুব একটা মনোযোগ না দিলে শেইন যখন বারবার তাকে দেখাতে চাইছিল, তখন খোয়ানা শেইনের উপর প্রচন্ড রেগে যায়। শেইন তখন রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে মিস্টার জো খোয়ানাকে বলে যে সে যেন অবশ্যই শেইনকে নিয়ে আসে। এটা শুনে খোয়ানার মনে পড়ে যায় যে হিউন তাকে বলেছিল যে কিছুদিন পর কোম্পানি থেকে তার ছেলেকে নিয়ে যাওয়া হবে। তাই খোয়ানা চিন্তা করছিল যে সে তার ছেলেকে কিভাবে বাঁচাবে। এবার খোয়ানা তার ছেলের মেডিসিন ঢুকিয়ে নিয়ে তার ছেলেকে নিয়ে বের হতেই যাবে। তবে এমন সময় সে শেইনকে কোথাও দেখতে পাচ্ছিল না। এক পর্যায়ে শেইনকে খোঁজাখুঁজির পর সে তাকে আলমারির মধ্যে খুঁজে পায়। সে তখন শেইনকে বলে, এখন রাগ করার সময় নয় বাবা, আমাদেরকে বাঁচতে হবে। এই বলে সে শেইনকে পিঠে উঠিয়ে বাইরে বেরিয়ে যায়।
আর সে সামনে তাকিয়ে দেখতে পায় যে সামনের অ্যাপার্টমেন্ট থেকে জো তাদের নাম ধরে ডাকছে। তবে খোয়ানা এবার যেভাবেই হোক ল্যাবের হাত থেকে তার ছেলেকে বাঁচাতে চাইছিল। তাই সে যখনই জোয়ের কাছ থেকে পালাতেই যাবে ঠিক তখনই সেখানে বিশাল বড় একটি স্রোত চলে আসে, আর খোয়ানা তার ছেলেকে নিয়ে পানির নিচে তলিয়ে যায়। খোয়ানা তখন কোনো মতে সাঁতরে শেনকে নিয়ে উপরে উঠে আসে। এরপর সে একটি বেলকনির উপরে শেনকে উঠিয়ে দেয়। আর সে যখনই সেই বেলকনিতে উঠে আসে আর সে সেই ব্যালকনির উপর উঠে এসে দেখতে পায় যে সেখানে শেন নেই। খোয়ানা এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু ঠিক তখনই খোয়ানার কাছে জো আসে। জো তখন খোয়ানাকে একটি ছবি দেখিয়ে বলে, তুমি কি এই বাচ্চাটিকেই খুঁজছো? আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু খোয়ানা এখানে তার কোনো সাহায্য নিতে চাইছিল না, কারণ সে মনে করছিল জো তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। আসলে খোয়ানার মস্তিষ্কে যেহেতু টাইম লুপ তৈরি হয়েছে, তাই তার সঙ্গে কি কি ঘটেছিল সেই সবকিছুই তার মনে আছে। আর এখন সে নিজের মতো করে এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। তো খোয়ানা কোনো মতে জোয়ের কাছ থেকে লুকোনোর চেষ্টা করছিল। আর সে যখনই একটু সামনের দিকে যায় ঠিক তখনই সেখানে বিশাল বড় একটি স্রোত এসে সবকিছু পানির নিচে তলিয়ে দেয়, আর খোয়ানা পানিতে পড়ে যায়। তবে খোয়ানা এখানে তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপর যখনই সে তার জ্ঞান ফিরে পায় তখন আমরা দেখতে পাই খোয়ানার টি শার্টের নাম্বার চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাতে সার্ভাইভ করতে করতে যতবার হেরে যাচ্ছিল ততবারই তার জন্য নতুন করে টাইম স্টার্ট হচ্ছিল। আসলে খোয়ানার মস্তিষ্ককে টার্গেট দেওয়া হয়েছিল তার সন্তানের জন্য সবকিছু করার, অর্থাৎ শেনকে রক্ষা করার। তাই টাইম লুপের মধ্যে যখনই সে ফেল হচ্ছিল তখনই টাইম লুপ আবারও স্টার্ট হচ্ছিল। আর এমনটা ততক্ষণ চলবে যতক্ষণ সে না সফল হতে পারে। এবার অ্যানা তখন সেই পানিতে সাঁতরে সাঁতরে আবারও বিল্ডিং এর ভেতরে চলে আসে, যেখানে সে লিফটে ছিল। আর এবারও সে সেই লিফটের ভেতর থেকে যিশুর আওয়াজ শুনতে পায়। আর খোয়ানার যেহেতু আগে সবকিছু মনে ছিল, তাই সে এবার যিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। সে তখন একটি ঝাড়ু ভেঙে একটি লাঠি নিয়ে আসে, যাতে করে সে লিফটের দরজাটি খুলতে পারে। তবে লিফটের কাছে যাওয়ার সময় সে সেখানে দুজন ছেলেকে দেখতে পায়, যারা কিনা এমন পরিস্থিতিতেও ফ্ল্যাটগুলোতে চুরি করছিল। তবে খোয়ানা এতে খুব একটা মনোযোগ না দিয়ে সে লিফটের কাছে চলে আসে। আর এবার সে সেই লাঠিটি দিয়ে অনেক কষ্ট করে দরজাটি খুলে ফেলে এবং কোনো মতে সে জেসিকে বের করে নিয়ে আসে। আর এখানে লক্ষ্য করা যায় যে খোয়ানার ভেতরে এখন অন্যান্য মানুষের জন্য ফিলিংস কাজ করছিল। এবার যিশু এখানে খোয়ানাকে জানায় যে তার দাদা দাদি তার জন্য উপরের ফ্ল্যাটে অপেক্ষা করছে, তাই সে সেখানে যাবে। খোয়ানা তখন তাকে সুরক্ষিতভাবে সেখানে যেতে বলে। তবে সে এখানে জেসিকে তার ছেলে শেনের ব্যাপারে বলে এবং জানতে চায় যে সে এমন একটি ছেলেকে কোথাও দেখেছে কিনা। তবে জেসি তাকে জানায় যে সে যখন লিফটের মধ্যে আটকা পড়েছিল তখন সে দুজন ব্যক্তির আওয়াজ শুনতে পেয়েছিল, যারা কিনা একটি ছোট্ট বাচ্চার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছিল এবং তার কাছে তার মা বাবা এবং তাদের ফ্ল্যাটের ব্যাপারে জানতে চাইছিল। এটা শুনে খোয়ানা বুঝতে পারে যে জেসি আসলে সেই চোরগুলোর কথাই বলছে, অর্থাৎ সেই চোরগুলো তার ছেলেকে দেখেছে। তাই সে দ্রুত সেই ফ্লোরে চলে যায় যেখানে সে চোরগুলোকে দেখেছে। কিন্তু সেখানে যাওয়ার পরে চোরগুলো তাকে মারতে চলে আসে। আর এক পর্যায়ে চোরগুলো খোয়ানাকে তার গলা টিপে মেরেই ফেলে। ফলে টাইম লুপ আবার স্টার্ট হয়ে যায়। আর এভাবে প্রায় অনেকবার টাইম লুপ হওয়ার পর এবার যখন খোয়ানা চোরগুলোর সাথে ফাইট করছিল ঠিক তখনই সেখানে জো চলে আসে, যাকে জেসি তার সঙ্গে করে নিয়ে এসেছিল। আর জো এখানে সেই চোরগুলোকে মেরে তাদের কাছে জিজ্ঞাসা করতে থাকে শেনের ব্যাপারে, কিন্তু তারা বলে তারা শেনকে একবারই দেখেছে। জো তখন তাদেরকে মেরে পানিতে ফেলে দেয়। এরপর খোয়ানা জো এবং জেসির সাথে জেসিদের ফ্ল্যাটে চলে আসে, যেখানে জেসির দাদা দাদি ছিল। জেসির দাদা দাদির অনেক বেশি বয়স হয়ে গিয়েছিল, এমনকি তারা ঠিকমতো হাঁটতেও পারত না। তাই তারা বাঁচার কোনো চেষ্টা না করে মৃত্যুকেই মেনে নিয়েছিল এবং তাদের ফ্ল্যাটে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। এদিকে খোয়ানা যেহেতু তার ছেলের মেডিসিন হারিয়ে ফেলেছিল, তাই সে সেখানে জুস এবং চিনি দিয়ে একটি মেডিসিন তৈরি করে নেয়। আর সে জেসিকে বলে তার সঙ্গে আসার জন্য, কিন্তু জেসি তার দাদা দাদিকে ছেড়ে কোথাও যাবে না। খোয়ানা তখন তাকে জোর করলে জেসি তাকে বলে, তোমার ছেলেও যদি এমন পরিস্থিতিতে থাকতো তুমি কি তাকে ছেড়ে চলে যেতে? নিশ্চয়ই যেতে না। আমিও সেটাই করতে চাই। আমার দাদা দাদি আমার জীবনের সবকিছু। একথা শুনে খোয়ানা কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসছে। এমন সময় জো খোয়ানাকে বলে, তুমি আমার সঙ্গে ছাদে চলো, আর তোমার ছেলেকে কোম্পানির লোকেরা খুঁজে বের করবে। কিন্তু খোয়ানা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর সে জোকে বলে, আমার ছেলে শেন যখন রাগ করত তখনও সবসময় আলমারির মধ্যে লুকিয়ে পড়ত। আমাদের শুধুমাত্র যে ফ্ল্যাটগুলো এখনো সুরক্ষিত আছে সেই ফ্ল্যাটগুলোর আলমারিগুলো চেক করতে হবে। তুমি দয়া করে আমাকে এই কাজে সাহায্য করো। আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যেতে পারবো না। খোয়ানার কথা শুনে জোয়ের মনে কিছুটা মায়া হয়, আর সে নিজে নিজেকে বলতে থাকে, মেয়েটা এমনভাবে অনুরোধ করছে যেন ও আমাকে আগে থেকেই চেনে। তো এরপর তারা দুজন মিলে শেনকে খুঁজতে শুরু করে। তবে এমন সময় খোয়ানা সেখানে সেই মেয়েটিকে দেখতে পায়।
যে কিনা একটি বাচ্চার জন্ম দিচ্ছিল। এবার খোয়ানা কোনো ভুল না করে সেই মেয়েটিকে সাহায্য করে, আর মেয়েটি খুব সুন্দর একটি বাচ্চার জন্ম দেয়। এভাবে খোয়ানা তার ভুলগুলো আস্তে আস্তে শুধরে নিচ্ছিল। এরপর খোয়ানা এবং জো শিনকে সমস্ত জায়গাতে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে না পেয়ে অ্যানার অনেক মন খারাপ হয়ে যায়। তবে এমন সময় অ্যানার মনে পড়ে যে শিন তাকে বারবার একটি ড্রয়িং দেখাতে চাইছিল এবং বলছিল যে এটা সে স্বপ্নে দেখেছে, আর সে ড্রয়িংগুলো তার মোবাইলে পাঠিয়েছে। খোয়ানা তখন তার মোবাইল চেক করে দেখতে পায় যে শিন আসলে খোয়ানার ড্রয়িংই পাঠিয়েছে, যেখানে খোয়ানার পেছনে একটি হেলিকপ্টার ছিল এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর এমনই একটি দৃশ্যের ছবি শিন বারবার তাকে পাঠিয়েছে। এটা দেখে খোয়ানা বুঝতে পারে যে ঠিক যেমনভাবে তার সঙ্গে টাইম লুপ ঘটে চলেছে, এই একইভাবেই টাইম লুপ ঘটে চলেছে তার ছেলে শিনের সাথেও। অর্থাৎ প্রত্যেকটি টাইম লুপেই শিনেরও সবকিছু মনে ছিল। তার মাঝে তাকে ছেড়ে দিয়ে হেলিকপ্টারে করে চলে গিয়েছিল, এটাও শিনের মনে ছিল। আর শিনের কাছে মনে হয়েছিল যে সে এটা স্বপ্ন দেখেছে, তাই সে এটা তার মাকে এঁকে দেখিয়েছিল। এটা জানতে পেরে খোয়ানা আরো অনেক ইমোশনাল হয়ে যায় যে তার ছেলে এটা বুঝে গিয়েছিল যে সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। হয়তো এজন্যই শিন অনেক বেশি কষ্ট পেয়েছে আর তার কাছ থেকে এভাবে পালিয়ে বেড়াচ্ছে। এমন সময় উপর থেকে জো খোয়ানাকে ডেকে বলে তারা শিনকে পেয়েছে। আর খোয়ানা যখনই উপরের ফ্লোরে যায় ঠিক তখনই দেখা যায় যে এটা জো এবং কোম্পানির গার্ডদের চাল ছিল। তারা মূলত খোয়ানাকে ট্র্যাপে ফেলে ধরতে চাইছিল। তো তারা সবাই মিলে খোয়ানাকে ধরে সেখানে জোর করে একটি ইঞ্জেকশন লাগিয়ে দেয়। তবে এখানে খোয়ানা অজ্ঞান হতে হতে জোকে বলে, দেখে নিও, এরা শেষ পর্যন্ত তোমাকেও মেরে ফেলবে, তাই এদের ট্র্যাপে পা না দিয়ে আমাকে বাঁচাও। আমাদের দুজনের এর আগেও দেখা হয়েছিল। কথা শুনে জোয়ের কাছেও মনে হচ্ছিল যে সে খোয়ানাকে এর আগেও দেখেছে, তাই সে খোয়ানার কথা বিশ্বাস করে গার্ডদের উপর হামলা করে দেয়, আর সে কোনো মতে খোয়ানাকে বাঁচিয়ে নেয়। এরপর জো তখন খোয়ানার কাছে জানতে চায় যে এসব কি হচ্ছে। খোয়ানা তখন তাকে সবকিছু খুলে বলে। সে জানায় যে তারা সবাই এখন একটি সিমুলেশনের মধ্যেই রয়েছে, আর এই সিমুলেশন শেষ হবে তখন যখন সে তার ছেলে শিনকে খুঁজে বের করতে পারবে। তাদের মতো জো এই সিমুলেশনেরই অংশ। এসব কথা শুনে জো তখন খোয়ানাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, আর তারা দুজন মিলে সেখানে থাকা গার্ডদের সাথে লড়াই করতে করতে উপরের ফ্লোরে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু এর মধ্যে তারা বারবার মরতে থাকে এবং সিমুলেশন বারবার স্টার্ট হতে থাকে। আর এখানে খোয়ানের টি শার্টের নাম্বার দেখে আমরা বুঝতে পারি যে এখন পর্যন্ত এই টাইম লুপটি প্রায় 21,000-এরও বেশি সময় ধরে রিপিট হয়ে চলেছে। আর এবার ফাইনালি খোয়ানে এবং জো কোনো মতে গার্ডদের সঙ্গে লড়াই করতে করতে ছাদে পৌঁছে যায়। ছাদের উপরে একটি আলমারি রাখা ছিল। প্রত্যেকটি ফ্ল্যাট খুঁজে খুঁজে খোয়ানা যখন তার ছেলেকে পাচ্ছিল না, তখনই আলমারি দেখে তার মনে হয় তার ছেলে হয়তো এখানেই রয়েছে। এরপর খোয়ানা যখনই সেই আলমারিটি খোলে তখন সে দেখতে পায় যে সত্যিই সেখানে শিন আছে। খোয়ানা এতে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে শিনের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। সে শিনকে বলে, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাইনি, আমাকে যেতে বাধ্য করা হয়েছিল। তুমি আমার উপর রাগ করে থেকো না, মার কখনো তোমাকে ছেড়ে যাব না। কিন্তু শিন তখন বলে, না মা, তুমি তো আমাকে ছেড়ে চলে যাওনি, বরং তুমি তো আমাকে বলেছিলে এখানে অপেক্ষা করার জন্য, তাই আমি তোমার জন্য শুরু থেকেই এখানে অপেক্ষা করছি। শিনের কথা শুনে খোয়ানার মনে পড়ে যায় আসলে যখন শিনকে কোম্পানির লোকেরা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিল এবং তাকে বিশেষ ধরনের ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল, তখন খোয়ানা তাকে শেষবারের মতো জড়িয়ে ধরেছিল। আর সে সেই সময় তাকে কানে কানে বলেছিল, শোনো বাবা, পেছনে তুমি যে আলমারিটি দেখছো, যখনই তোমার জ্ঞান ফিরে আসবে তখনই তুমি ওখানে গিয়ে লুকিয়ে থাকবে, ঠিক আছে? আর মা তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে যেভাবেই হোক নিতে আসব। আর খোয়ানের এই কথা শিন এখন পর্যন্ত মনে রেখেছে এবং এতগুলো সময় ধরে সে তার মায়ের জন্য সেখানেই অপেক্ষা করছে। আর খোয়ানের এখানে তার ছেলেকে পেয়ে যাওয়ার পরেই ফাইনালি তাদের এই সিমুলেশনের টাস্কটি কমপ্লিট হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে উল্কাপিণ্ডের জন্য যখন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন তাদের স্পেসশিপে একটি উল্কাপিণ্ডে ধাক্কা লাগায় খোয়ানা আহত হয়ে যায়। আর সেখানকার অ্যাস্ট্রোনটরা যখন তাকে বাঁচানোর চেষ্টা করছিল, তখন খোয়ানা তাদেরকে বলে, আমি হব এই টেস্টের সাবজেক্ট, অর্থাৎ মায়ের ইমোশনের টাস্কটি আমি কমপ্লিট করব। আর সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আমাদের এক্সপেরিমেন্ট চালিয়ে যাব, অর্থাৎ আমরা নতুন প্রজন্মের জন্ম দেব। তবে অ্যাস্ট্রোনটরা তাকে বলে যে সে কেন সাবজেক্ট হবে, তারা তো চাইলে অন্যভাবেও সাবজেক্ট তৈরি করতে পারে। কিন্তু খোয়ানা তাদেরকে বলে যে সে তাকে যেভাবেই হোক খুঁজে বের করবে, তাই সে চায় তার ছেলেকে দেওয়া ওয়াদা পূরণ করতে, কারণ সে আর্টিফিশিয়াল হলেও ওর ভেতরে অনুভূতি রয়েছে, আর নিশ্চয়ই ওর মস্তিষ্ক তার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ এই টাইম লুপের এক্সপেরিমেন্টে সমস্ত প্ল্যানই ছিল খোয়ানার। আর যখন তারা সর্বপ্রথম আর্টিফিশিয়াল মানুষ তৈরি করতে চাইছিল, তখন তারা প্রথমে পুরোপুরি প্রাপ্তবয়স্ক মানুষকে তৈরি করতে চাইছিল, কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষের ভেতরে সমস্ত ধরনের ইমোশন দেওয়া সম্ভব ছিল না।
তাই খোয়ানা এবং হিউন মিলে দুজন নবজাতক শিশুকে তৈরি করেছিল এবং তাদেরকে তারা ছোটবেলা থেকেই নিজেদের সন্তানের মতো বড় করে তুলেছে। এতে করে তাদের ভেতরে মানুষ যেভাবে একটু একটু করে ইমোশন সম্পর্কে শেখে, শেইন এবং তার মতো আরেকটি বাচ্চা ইউনজো সেটাই শিখেছে। এদিকে খোয়ানার সেই টাস্কটি কমপ্লিট করার পর তাদের এক্সপেরিমেন্ট সফল হয়ে যায়। এরপর দেখতে দেখতে প্রায় কয়েক বছর সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা খোয়ানাকে একটি স্পেসশিপের মধ্যে দেখতে পাই, আর তার কাছে এখন শেইন ছিল, অর্থাৎ শেইনকে খোয়ানা আবারও তৈরি করেছিল। আর তারা এখন ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর সবকিছু একদম ঠিক হয়ে গিয়েছে। এখন তারা পৃথিবীতে পৌঁছে নতুন এক মানব জীবন শুরু করবে। আর স্পেসশিপগুলোতে যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছে তারা খোয়ানা এবং তার ছেলেকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে নতুন নতুন মানব তৈরি করতে পারবে, যাদের সবকিছু একদম মানুষের সাথে হুবহু মিলে যাবে। আসলে তাদের এক্সপেরিমেন্টের যে সিমুলেশনটি ছিল, এই সিমুলেশনের মূল উদ্দেশ্য ছিল একটি আর্টিফিশিয়াল ব্রেনের মধ্যে সম্পূর্ণ ইমোশন দেয়া, ঠিক যেমনটা মানুষের ভেতর থাকে, যেমন ভয়, দুশ্চিন্তা, আতঙ্ক, রাগ, মানবাভিমান, ভালোবাসা সবকিছু। আর এই সিমুলেশনে সাবজেক্ট হিসেবে কাজ করেছিল খোয়ানা, যার ফলে খোয়ানার মস্তিষ্ক এখন ছিল শেইন এবং জোয়ের মতো, কারণ আর্টিফিশিয়াল পদ্ধতিতেও খোয়ানার মস্তিষ্ক সমস্ত ইমোশন দিতে সক্ষম হয়েছে। তাই যদি তারা এমন প্যাটার্নেরই মস্তিষ্ক তৈরি করতে পারে, তবে পৃথিবীতে শুরু হতে পারবে নতুন এক মানব সভ্যতা। এবার আমরা দেখতে পাই খোয়ানাদের স্পেসশিপ সহ আরো যতগুলো স্পেসশিপ ছিল, সেই সমস্ত স্পেসশিপগুলো একসঙ্গে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে। আর এখন তাদের মনে রয়েছে নতুন এক পৃথিবী গড়ে তোলার স্বপ্ন। তো এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।